আসসালামু আলাইকুম। আলোচিত হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সাল দুই ভাই নয়, ভারতেই আছে। ডিবি প্রধানের এই উক্তির পর দেখতে পেলাম যে হাদির অত্যন্ত ঘনিষ্ঠ ইনকিলাব মঞ্চের শীর্ষ নেত্রী, ডাকসুর সদস্য, জামাত শিবিরের অর্থাৎ শিবিরের ব্যাকআপে চলা ঝুমা এবং শিবির সমর্থিত ঝুমা, সে বলল যে স্পষ্ট করে বলি, তাজুল ইসলাম বাপ্পি কেবল গুলির নির্দেশ দিয়েছে, হত্যার পরিকল্পনা তার নয়, হত্যার নির্দেশ ও তার নয়, কাউকে আড়াল করা যাবে না শব্দের রাজনীতি দিয়ে। এই বাপ্পিটা তাজুল ইসলাম বাপ্পি, নতুন নাম এসেছে ডিবির তদন্তে। তো এই তদন্তে তাজুল ইসলাম বাপ্পি হচ্ছে একজন সাবেক কমিশনার, পল্লবীর দিকের কমিশনার। কিন্তু পল্লবীর দিকের কমিশনারের সাথে হাদির কিভাবে শত্রুতা তৈরি হলো বা হাদি তার জন্য কিভাবে রাজনীতির রিস্ক আমরা জানি না। যাই হোক, পুলিশ তদন্ত এটা বের করেছে। এর মধ্যে আমরা আবার দেখলাম যিনি হত্যাকারী ফয়সাল, সে বিভিন্ন জায়গা থেকে না, সে বলছে যে সে দুবাই থেকে ভিডিও বার্তা দিচ্ছে, ডিবি বলছে সে ভারতেই আছে। তো সেই বার্তায় সে মিরপুরের দুজন ব্যক্তির নাম বলেছেন, কি মোল্লা, দুজনের নাম দুজনই মোল্লা, বাবা ছেলের কথা বলেছেন, যারা তাকে দেশ ত্যাগ করতে সাহায্য করেছেন এবং এই হত্যার পেছনে তাদের জড়িয়ে থাকার কথা এই খুনি ফয়সাল বলছে। খুনি ফয়সালের কথাগুলোকে হয়তোবা পুলিশ আমলে নেয়নি, অথবা আমলে নিলেও এখানে সত্যতা পায়নি, এরকম কিছু ঘটতে পারে। যাই হোক, পুলিশের কাজ করেছে, ডিবি তার তথ্য দিয়েছে। তথ্যে আমরা যেটা বুঝলাম যে নতুন নাম এসেছে এবং সেটা মিরপুর এলাকার লোক। তাহলে বোঝা যায় যে অলমোস্ট সেও মিরপুরের কথাই বলছিল, অর্থাৎ যে খুনি ফয়সাল বা যাকে সাসপেক্ট করা হচ্ছে মেন খুনি হিসেবে, সেও মিরপুরের মোল্লা ফ্যামিলিটা মিরপুরের ফ্যামিলি, অতএব মিরপুরের কথাই বলছিল। আর যেহেতু পুলিশের তদন্তে বাপ্পি নামে যার নাম এসেছে, সেও পল্লবী মিরপুরের লোক। তো বলা যায় যে একটা যোগসূত্র এখানে আছে, এখানে পাওয়া গেছে যে দুজনের একটা কথার সত্যতা আমরা ধরে নিতে পারি, একটা জাজমেন্টে আসতে পারি যে এটা এই জায়গা থেকেই ঘটনাটা ঘটেছে। তো হাদি খুন নিয়ে যেসব কথাবার্তা এখন হচ্ছে, এটা যে বা পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে যদি তদন্তটা বের করতে পারে, আমরা পুলিশকে সাধুবাদ জানাই। তবে এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবেই মনে হচ্ছে, এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের কারণে হাদি হয়তোবা খুন হয়ে সে খুনের বিচার হয়তোবা এটা না হওয়ার সম্ভাবনা বেশি অতীতে বাংলাদেশের রেকর্ড অনুযায়ী। তো ফয়সাল কিছু তথ্য আমাদের সামনে এনেছিল, সেটা হচ্ছে যে হাদির সততা নিয়ে যে প্রশ্নগুলা ফয়সাল এনেছিল, পুলিশ এগুলোর ব্যাপারে কোনো উত্তর দেয়নি। ফয়সাল বলেছিল হাদির হোয়াটসঅ্যাপ চেক করার জন্য, ফয়সালকে হাদি ডেকেছিল। হাদির থেকে ফয়সাল থেকে হাদি 5 লক্ষ টাকাও নিয়েছে। তো এরই মধ্যে হাদির পক্ষে সাফাই গাওয়ার জন্য যাকে ফয়সাল তাকেও দোষারোপ করেছে, আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ইনকিলাব মঞ্চ, তার ব্যাপারেও বলেছে যে সেও ফয়সাল থেকে টাকা পয়সা নিয়েছে বা হাদিয়া নিয়েছে। তো হাদির নিকটজন আব্দুল্লাহ আল জাবের, সে হাদির পক্ষে সাফাই গাইতে গিয়ে বলেছে হাদি ভাই তার জীবদ্দশায় তার আত্মীয়দের ফোন ধরতেন না, যাতে কেউ কোনো কাজে তাকে সুপারিশ করার অনুরোধ করতে না পারে। কোটি কোটি টাকার অফার আমাদের সামনে আসতো, হাদির শুনলেই রেগে যেতেন। কথাটা সত্যতা কতটুকু? আসলে তো কথাটা সত্যতা না যে হাদি সকলের কাছে নির্বাচন করার জন্য টাকা ধার চাইছেন বা টাকা হাত পেতেছেন। সেই হাদির কাছে টাকা আসলে হাদি টাকা নেবে না। এবং এই জুলাই আন্দোলনে যারাই সামনের সারি বা যারাই সামনের সারি এসে ক্রিম খাওয়ার জন্য চেষ্টা করেছে, তারা কেউ টাকা পয়সা নেয়নি বা টাকা পয়সার দিকে এত লোভ ছিল না, এটা এত বিশ্বাসযোগ্য না। এই নির্বাচনী হলফনামাই তার প্রমাণ করে যে 1% যেটা হলফনামায় দেখানো হয়েছে তাতেই যে অবস্থা, তাতে যদি পুরোটা দেখানো হতো তাহলে কি হতো। তো হাদির সততা নিয়ে প্রশ্নবিদ্ধ, এটা কোনো সন্দেহ নেই। হাদির চলাফেরা, হাদি অতীতে কিভাবে চলাফেরা করতো, অর্থাৎ 5ই আগস্টে হাদির চালচলন কেমন ছিল এবং 5ই আগস্টের পরে হাদির চালচলন কি হয়েছে, এটা দেখলেই বোঝা যায় যে তার শারীরিক, মানসিক
তারপর হচ্ছে যে কি বলা যায়, পোশাকের যে পরিবর্তন, সেগুলো তো হয়েছে আর্থিক কারণে হয়েছে। তো হাদি অর্থকে পছন্দ করতেন না, এটা বিশ্বাসযোগ্য না। এবং হাদিরা অনেক কিছুই মানে করেছে, এটাতে কোনো সন্দেহ নেই। হয়তো এটা এখন না বেরোলেও ভবিষ্যতে কখনো বের হবে। এখন হয়তো বা বের হতে চাইলেও বের হতে দিবে না, সাংবাদিকরা এসব নিয়ে কথা কম বলে। আমরা যেহেতু ডার্ক সাইডের কেউ না, আমাদের কথাবার্তা হয়তো বা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায় না, যে কারণে আমরা হয়তো বা অনেক কিছু রাগ ডাক ছাড়া বলতে পারি। যদি আমাদের কথা যদি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেত, তাহলে হয়তো আমরা এভাবে রাগ ডাক রেখে কথা বলতাম, যেটা হয়তো বা বাস্তবতা। তখন লাইফ রিস্ক থাকতো। এখনো লাইফ রিস্ক নাই তা বলবো না, কারণ ভিডিওর নিচে যে পরিমাণে আজে বাজে কমেন্ট, এবং কোথা থেকে বলছি, কি বলছি, আমার পরিচয় জানতে চায়। তো এটা আসলে স্বাভাবিকভাবেই বলা যায় যে কেউ আসলে কেউ যখন বিরুদ্ধ মত দিবে, বা কেউ যদি কোনো বিষয়ে কোনো মন্তব্য করতে চায়, ব্যক্তিগত মন্তব্য করতে চায়, সেক্ষেত্রেও অপোজিশন যেহেতু শক্তিশালী, তাদের দ্বারা লাইফ রিস্ক তৈরি হয়। তো হাদি সৎ ছিল, এটা আমি জীবনেও বিশ্বাস করি না। এটা বিশ্বাস করার কোনো কারণ নেই, বিন্দুমাত্র কারণ নেই। আর হাদির ব্যাপারে ফয়সাল যে লাস্ট তথ্যটা দিয়েছে, সে মির্জা আব্বাস তাকে যদি কয়েক কোটি টাকা দিত, মানে একটা কথার ফান হিসেবে তারা কথাগুলো বললো, তাহলে হাদি হয়তো এটা নিয়ে সরে পড়তো। এটা তো অসম্ভব কিছু না, এটা খুবই সম্ভব। একটা মানুষ অর্থ কষ্টে যে বেড়ে উঠেছে, সেই ব্যক্তি যখন অর্থের যোগান আসবে, অর্থাৎ অর্থটা কিভাবে আসছে, সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে অর্থটা সে পাচ্ছে, সেই অর্থটা দিয়ে তার সুখে শান্তিতে চলবে। যেমন একটা ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল গুলশান চাঁদাবাজি মামলায়। সেই ছেলেটা বলেছিল যে গরিবের ছেলে, এত টাকা দেখে লোভ সামলাতে পারেনি। তো হাদি এত মহামানব না যে হাদি লোভ সামলাতে পারতো না। হাদির পরিবারের কথাবার্তায় বোঝা যায় যে তারা একটা নির্দিষ্ট দলের প্রোপাগান্ডা বাস্তবায়নের জন্য তারা এগিয়ে যাচ্ছিল। হাদি সেই দলেরই লোক ছিল, হয়তো হাদি কুরবানি হয়ে গেছে সেই দলের কারণেই। পরিবার হয়তোবা এই দলের কাছ থেকে সুযোগ সুবিধা পাবে, কারণ এই দলটা, অর্থাৎ জামাত ইসলামী দলটা, প্রচুর পরিমাণে অর্থের যোগান আছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এই দলটার বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে তারা তাদের লোকজনকে পালতে পারে, যে কারণে এই দলের জন্য অনেকেই রিস্ক নেয়। তো হাদির কি বলে যেন, পরিবারের টাকা পয়সা আগে কি ছিল, এখন কি আছে, এবং হাদির মৃত্যুর পর হাদির পরিবার কিভাবে চলছে, সেটা যদি কেউ যদি 1-2 মাস যদি লক্ষ্য করে, খেয়াল করে, তাহলেই বোঝা যাবে যে হাদির আসলে অর্থটা হাদি কোথায় রেখে গেছে বা কিভাবে রেখে গেছে। আবার অনেকে অনেক চালাক, হয়তো বা বছরখানেক ওয়েট করে তারপরে তার সেই অবৈধ অর্থ বের করবে। সেটাও হতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে হাদি হয়তো বুঝতে পারেনি যে তাকে পৃথিবী থেকে এত তাড়াতাড়ি চলে যেতে হবে। যদি সে বুঝতে পারতো, তাহলে সে হয়তো বা এতটা উগ্র হতো না। সে আরেকটু চিন্তা ভাবনা করে এগোতো। যথেষ্ট পরিমাণে মানুষের সাথে কানেক্ট হয়েছিল, অর্থাৎ মিডিয়ার কল্যাণে। মিডিয়া তাকে যেভাবে কাভারেজ দিচ্ছিল, তাতে হাদি অনেক এগিয়ে গিয়েছিল। কিন্তু হাদি হয়তো ভাবতেও পারেনি যে তাকে এইভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যদি এভাবে চলে যেতে যাওয়ার যদি চিন্তা যদি হাদির মাথায় থাকতো, আমি শিওর হাদি কখনোই এভাবে অ্যাগ্রেসিভ হতো না। হাদি নিজেকে বাঁচিয়েই চলতো। তো যাই হোক, হাদি হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। সে যেখান থেকেই হোক, পল্লবী থানার কাউন্সিলরই তার বিরুদ্ধে তাকে গুলি করার হুকুম দেখ, বা যেই দেখ না কেন, যেই স্তর থেকে দেওয়া হোক না কেন, সেই হত্যার সত্য উদ্ঘাটন হোক, আমরা এটা চাই। তবে হাদিকে যে মহামানব বানানোর চেষ্টা করছে, সেটার প্রতিবাদ করছি। এবং সেটার জন্যই আসলে আমার এই ভিডিওগুলো করা। কারণ হাদির মৃত্যুতে আমার কিছু যায়ও না, আসেও না। হাদি বেঁচে থাকলেও আমার তেমন কিছু লাভ হতো না। হাদি মরে গেছে, তাতেও আমার কোনো লাভ হয়নি। কিন্তু আমার কথা হচ্ছে, হাদিকে অতিমানব তৈরি করে যে একটা মিথ তৈরি করা হচ্ছে, সেটার বিরুদ্ধে কথা বলা এবং সেটাকে ভেঙে দেওয়া। ধন্যবাদ।